Hello everyone, this is Shankar Roy Karmakar and you are watching my channel that is Reverberation Guidelines. So, আমরা basically transistor and diode নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করেছি and this is the last video on this certain issue যেখানে আমরা নিউমেরিক্যাল কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। বিফোর উই স্টার্ট আমি দুটো কথা খুব ভালোভাবে বলে রাখতে চাইছি যে এই সার্টেন ইস্যুতে আমরা শুধুমাত্র নিউমেরিক্যাল দেখবো তাই নয়, আমরা বেশ কিছু থিওরি ওরিয়েন্টেড জিনিসও পড়বো, যে সার্টেন থিওরি ওরিয়েন্টেড জিনিসটা আমরা বেসিক্যালি বুঝবার চেষ্টা করব, কারণ আমাদের কাছে কোনো প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না এই জিনিসটাকে ভেরিফাই করবার জন্য। সো বেশ কিছু কনসেপচুয়াল জিনিস আমরা এখানে নিয়ে আলোচনা করব। সো হিয়ার উই স্টার্ট। সো যে সার্টেন পার্ট নিয়ে আমরা কথা বলছিলাম সেক্ষেত্রে আমরা যেগুলো অঙ্কগুলো দেখেছিলাম তাতে আমরা ডায়োড নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ ডায়োড ওরিয়েন্টেড ইস্যু নিয়ে আমি কিছু কথা বলবো। সো ডায়োডের যে নিউমেরিক্যালসগুলো নিয়ে আমরা কথা বলবো সেটা করবার জন্য আমাদের দুটো কনসেপ্ট লাগবে। এক, ইন ফরওয়ার্ড জাংশন বায়াস স্টেট, অর্থাৎ সম্মুখবর্তী বায়াস স্টেটের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ডায়োডের মোট রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যাবে, অর্থাৎ মোট রোধ শূন্য বা টোটাল রেজিস্ট্যান্স উইল বি জিরো। কারণ আমরা এই জিনিসটা সম্পর্কে আগেই পড়েছি, যখন ফরওয়ার্ড জাংশন বায়াসে থাকে তখন সেক্ষেত্রে আমাদের যেহেতু ডিপ্লেশন রিজিয়ন খুব কম থাকে এবং খুব সহজেই ফরওয়ার্ড জাংশন বায়াসে আমরা এটাকে ওভারকাম করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। ফরওয়ার্ড জাংশন বায়াসে আমরা কোনো একটা ডায়োডের রেজিস্ট্যান্স জিরো ধরে নেব। আর অন্যদিকে রিভার্স বায়াস স্টেটে আমরা যে কোনো একটা ডায়োডের রেজিস্ট্যান্স বা মোট রোধ ধরে নেব অসীম। That is total resistance will be infinity. অর্থাৎ এই জাতীয় নিউমেরিক্যালগুলো যখন আমরা সলভ করব তখন দুটো জিনিসকে খুব ভালোভাবে বুঝবো যে আদৌ সেটা ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে। অ্যান্ড ডু রিমেম্বার ওয়ান থিং, যখন আমরা এই অঙ্কগুলো করবো আমাদের কাছে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, যেন এই রিভার্স জাংশন বায়াসে কখনোই ব্রেকডাউন পোটেনশিয়াল না ক্রস করে। কারণ এই ইস্যু থেকে মোট দুটো টাইপের প্রবলেম হবে। একটা টাইপের প্রবলেম জেনুইনলি যেই ওরিয়েন্টেড ইস্যুতে আসে, যেটা আমি অলরেডি আজকের প্রশ্নে আলোচনা করে দেবো, কারণ আমি কোনো রিস্ক নিতে চাইছি না এবছরের পরীক্ষার ইস্যুর জন্য। সো দ্য ফার্স্ট টাইপ নিউমেরিক্যাল যদি আমরা দেখি, অর্থাৎ আমরা এক্ষেত্রে একটা সার্কিটকে দেখতে পারবো, যে সার্কিটে আমি একটা নর্মাল পিএন জাংশন ডায়োড রেখেছি। এখন এক্ষেত্রে আমি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছি, যে রেজিস্ট্যান্সটা 2 ওহম। আমি কি করছি, এখানে একটা ব্যাটারি জয়েন করে রাখছি। আমাকে বলতে হবে এই ব্যাটারির পোটেনশিয়াল যদি 10 ভোল্ট হয় এই সার্কিট দিয়ে মোট কত কারেন্ট যাবে। সো টু পারফর্ম সাচ টাইপ অফ প্রবলেম আমরা সবার ফার্স্টে, যেহেতু এখানে কোনো ডেটা দেওয়া নেই, আমরা সবার ফার্স্টে বুঝবার চেষ্টা করব এই ডায়োডটার অ্যাকচুয়াল কনফিগারেশন কি। না, ডায়োডের এই জিনিসটাকে আমরা বলি এন টাইপ আর এই পার্টটাকে আমি বলি পি টাইপ। ফেয়ার এনাফ? যদি এরকম কনফিগারেশন হয়ে থাকে তাহলে আমাদের কাছে যে ব্যাটারিটা দেওয়া আছে সেই ব্যাটারি এই বড় দাগটাকে আমরা বলি হায়ার পোটেনশিয়াল অর্থাৎ উচ্চ বিভব, এবং ছোট দাগটাকে আমরা বলি লোয়ার পোটেনশিয়াল অর্থাৎ নিম্ন বিভব। এই রকম কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, যখনই কারেন্ট যেতে আরম্ভ করবে, অর্থাৎ কারেন্ট জাস্ট যেতে স্টার্ট করবে, সেই মুহূর্তে গোটা কনফিগারেশন রিভার্স বায়াস কন্ডিশন পাবে। এবং রিভার্স বায়াস কন্ডিশন পাবে কারণ ব্যাটারি হায়ার পোটেনশিয়াল একটা ডায়োডের এন টাইপের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ এই জাতীয় কনফিগারেশনের ক্ষেত্রে আদৌ কোনোভাবে কোনো কারেন্ট কন্ডাকশন হবে না। অর্থাৎ আমরা যেটা বলতে পারবো যে যেহেতু এটি রিভার্স বায়াস স্টেটে আছে, অর্থাৎ as it is placed in reverse bias state, so no current will be conducted. অর্থাৎ আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেই কথাটার এক্স্যাক্টলি মিনিং এটা, যেহেতু এটা রিভার্স বায়াসে আছে তাই এর রেজিস্ট্যান্স বা রোধ হয়ে যাবে অসীম। যদি এর রেজিস্ট্যান্স
বা রোধ অসীম হয়ে যায় তাহলে এটা কোনোভাবেই অ্যালাউ করবে না কোনো রকমের কোনো কারেন্ট কন্ডাকশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। এই টোটাল সার্কিট দিয়ে কোনোভাবেই কোনো কারেন্ট যাবে না। সো দিস ইজ দ্য নিউমেরিক্যাল টাইপ 1. ওয়েল, ইন দ্য নেক্সট টাইপ নিউমেরিক্যাল আমরা দেখতে পাচ্ছি একই রকমের একটা সার্কিট আছে, যেক্ষেত্রে আমরা আবার একটা ডায়োডকে ইমপ্লিমেন্ট করেছি, এবং এই ডায়োডের ক্ষেত্রে কি হয়েছে, এই ডায়োডের এই অ্যারো মতো পার্টটাকে আমরা বলি পি টাইপ। সো উই আর জাস্ট টকিং অ্যাবাউট দিস পার্ট, যেটা কিনা এটা পি টাইপ হয়ে আছে, আর এবার এই লম্বা মতো দাগটাকে আমরা বলি এন টাইপ। এখন আমরা যদি দেখি তাহলে ব্যাটারির এই বড় দাগটাকে আমরা জানি হায়ার পোটেনশিয়াল বলি। এখন যেহেতু এটা হায়ার পোটেনশিয়াল এবং কোনো একটা ডায়োডের পি টাইপের সাথে সংযুক্ত আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এটা ফরওয়ার্ড বায়াস স্টেট, অর্থাৎ সম্মুখবর্তী বায়াস কন্ডিশন। এখন যেহেতু এটা ফরওয়ার্ড জাংশন বায়াস স্টেট, সেহেতু এর রেজিস্ট্যান্স কত হয়ে যাবে, এর রেজিস্ট্যান্স হয়ে যাবে স্মল r ইকুয়াল টু উইল বি ডিফাইন্ড বাই 0, কারণ কোনো একটা ফরওয়ার্ড জাংশন বায়াসের মোট রেজিস্ট্যান্স 0 বলে আমরা প্রতিগণিত করি। এই কারণের জন্যই খুব সিম্পলি যদি আমরা সার্কিটটাকে বুঝবার চেষ্টা করি, তাহলে এবার V ইকুয়াল টু IR এই ফরম্যাটে কারেন্ট যাবে, অর্থাৎ আমরা যে ব্যাটারি ইউজ করেছি তার পোটেনশিয়াল 10 ভোল্ট, I জানি না, কিন্তু R কত হবে, R হচ্ছে এক্ষেত্রে এক্স্যাক্টলি 2 ওহম। তাহলে I এর ভ্যালু যদি আমরা বের করি, দ্যাট উইল বি 10 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ মোট কারেন্ট কত যাবে এবার সার্কিট দিয়ে, এই সার্কিট দিয়ে মোট 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, বিকজ এক্ষেত্রে এই ডায়োডটাকে আমরা ফরওয়ার্ড বায়াস স্টেটে রেখেছি, এবং ফরওয়ার্ড বায়াস স্টেটে রাখলে কারেন্ট অবশ্যই প্রপাগেট করবে। ইন দ্য নেক্সট প্রবলেম আমরা আরো একটা সার্কিট দেখব। ধরা যাক সার্কিটটা দেখতে অনেকটা এইরকম। আমরা এখানে একটা ব্যাটারি ব্যবহার করছি। এখন এই ব্যাটারি থেকে একটা ডায়োডকে আমি রিভার্স বায়াসে ঠিক এই কন্ডিশনে রাখছি, এবং এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছি, যে রেজিস্ট্যান্সটা 2 ওহম, আর আরেকটা রেজিস্ট্যান্স দূরে রাখছি যেটাও কিনা 2 ওহম। সো দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি থিং হোয়াট উই আর টকিং অ্যাবাউট। আর এক্ষেত্রে যে ব্যাটারিটা আমি ব্যবহার করছি, সেই ব্যাটারিটা আবার আমি 10 ভোল্ট ধরে নিচ্ছি। অর্থাৎ আমাদের গোটা কনফিগারেশন ঠিক এইভাবে আছে। এখন যদি আমরা এই গোটা কনফিগারেশনটা খুব ভালোভাবে বুঝতে চাই, তাহলে সবার ফার্স্টে আমাদেরকে এই দুটো রেজিস্ট্যান্সকে নিয়ে আলোচনা করতে হবে। সো নাম্বার 1, আমি যদি ফার্স্টে এই রেজিস্ট্যান্সটাকে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে হবে এই রেজিস্ট্যান্সটার কাছে একটা ডায়োড আছে। এই ডায়োডটার এই লম্বা মতো পার্টটা, এটাকে আমরা বলি এন টাইপ, আর যে অ্যারো মতো পার্টটা সেটাকে আমরা বলি পি টাইপ। ফেয়ার এনাফ। কিন্তু এই ব্যাটারির লম্বা দাগটাকে আমরা বলি হায়ার পোটেনশিয়াল, ছোট দাগটাকে বলি লোয়ার পোটেনশিয়াল। এবার যদি আমরা দেখবার চেষ্টা করি যে এই ব্যাটারির লম্বা দাগটা কিন্তু এই ডায়োডের এন টাইপের সাথে সংযুক্ত আছে, এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে আছে, এবং এটা যেহেতু রিভার্স বায়াস স্টেটে আছে, সেহেতু এই ডায়োডটার রেজিস্ট্যান্স হয়ে যাবে ইনফিনিটি, কারণ রিভার্স বায়াসে আমরা জানি কোনো একটা সার্টেন ডায়োডের টোটাল রেজিস্ট্যান্স হয়ে যায় ইনফিনিটি। অর্থাৎ এই ব্যাটারি কোনোভাবে সম্ভব হবে না এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে, কারণ এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে। and that is the logic। এই গোটা সার্কিটে এইটুকু পার্টের রেজিস্ট্যান্স হয়ে যাবে ইনফিনিটি। তাহলে টোটাল পোটেনশিয়ালটা কাজ করবে বেসিক্যালি এই 2 ওহমের মধ্যে দিয়ে। অর্থাৎ এবার এই সার্কিটটাকে যদি আমি আমার মতো করে ফর্মুলেট করি, তাহলে এটা দেখতে হবে অনেকটা এইরকম, কারণ এই মাঝের পার্টটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ ওই পার্টটা কমপ্লিটলি ডিসকানেক্টেড থাকবে। অর্থাৎ এইবার যদি আমি এটা দিয়ে কারেন্ট I মাপতে চাই, তাহলে আমি ওহম ল অ্যাপ্লাই করব, দ্যাট ইজ V ইকুয়াল টু IR। V কথার মানে হচ্ছে 10 ভোল্ট, I মানে জানি না, এন্ড R মানে 2, দ্যাট ইজ I ইকুয়াল টু কত হবে, 10 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। সো দ্যাট ইজ দ্য লজিক। এই গোটা সার্কিট দিয়ে কারেন্ট যেটা প্রবাহিত হবে, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। ফেয়ার এনাফ। ওয়েল, নেক্সট টাইপ প্রবলেম থেকে আমরা কিছু আরেকটু কমপ্লিকেটেড ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। সো এবার আমরা একটা ডায়োড দেখছি। এই ডায়োডের ক্ষেত্রে আমরা কি করেছি, এরপরে একটা রেজিস্ট্যান্সকে অ্যাপ্লাই করেছি, আর আমরা একটা ব্যাটারিও ব্যবহার করেছি। আমরা বলে দিচ্ছি এই ব্যাটারিটার পোটেনশিয়াল হচ্ছে 10.5 ভোল্ট। আমরা যে রেজিস্ট্যান্স ব্যবহার করেছি সেটা হচ্ছে 10 ওহম, আর এই ডায়োডের কাট ইন ভোল্টেজ that has been given as 0.5 volt।
এই কাট ইন ভোল্টেজ কথার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এই ডিপ্লেশন রিজিয়নকে ওভারকাম করতে আমাদেরকে মোটের ওপর এই সার্টেন অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল দিতে হবে, অর্থাৎ আমাদের মিনিমাম 0.5 ভোল্টের ব্যাটারি ব্যবহার করলে তবে কি হবে না এই ডিপ্লেশন রিজিয়নকে ওভারকাম করতে পারবে। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে নিচ্ছিলাম যে কোনো ডায়োডের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে 0 হয়ে যায়, বাট ফর দিস কেস আমরা এক্ষেত্রে একটা কাট ইন ভোল্টেজ বলে একটা সার্টেন ওয়ার্ড ইউজ করলাম, অর্থাৎ এই কাট ইন ভোল্টেজটাকে ওভারকাম করতে হবে। অর্থাৎ আমরা যে ব্যাটারিটা ব্যবহার করেছি তার পোটেনশিয়াল 10.5 ভোল্ট হলেও তাকে এই ডায়োডের কাট ইন ভোল্টেজটাকে ওভারকাম করতে হবে। অর্থাৎ রেস্ট পোটেনশিয়াল কত হবে? রেস্ট পোটেনশিয়াল অফ দ্য ব্যাটারি that will be given as 10.5 minus diode cut-in voltage, that is 10 volt. Fair enough? এখন এই 10 ভোল্ট কি হবে? এই 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাক্ট করবে, তো ধরে নিই যে I পরিমাণ কারেন্ট যাবে। সো নাও অ্যাপ্লাইং ওহমস ল বা ওহমের সূত্র প্রয়োগ করে আমরা যেটা পাই দ্যাট ইজ V ইকুয়াল টু IR। সো V যেটা কিনা রেস্ট করে থাকছে দ্যাট ইজ 10, I মানে জানি না and R মানে 10 ওহম, সো I ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। সো ইট ইজ আ মডারেটেড টাইপ কোশ্চেন এবং একটু হলেও বাকি অঙ্কগুলোর থেকে পৃথক। সো দিস ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ দি টোটাল ইস্যু। ইন দ্য নেক্সট প্রবলেম আমরা ঘনত্ব নিয়ে কথা বলবো। ওয়েল, নেক্সট প্রবলেমটায় আমরা বেশ কিছু কঠিন জিনিস নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে আমাদের বলেছে যে হোল এবং ইলেকট্রনের কনসেন্ট্রেশন দ্যাট ইজ গোইং টু বি ডিফাইন্ড বাই AE, অর্থাৎ দ্য কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইকুয়াল উইথ দ্য কনসেন্ট্রেশন অফ হোল, এটা বলা হচ্ছে 6 × 10⁻22। আমাদেরকে এটা দেওয়া হয়েছে এত পার মিটার কিউব, অর্থাৎ এতগুলো করে হোল এবং ইলেকট্রন আছে, and this is for a certain semiconductor। অর্থাৎ একটি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোল এবং ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা দুটো সেম, দ্যাট ইজ Ne equal to NH, that is equal to 6 × 10⁻22। এবার বলা হচ্ছে যে আমরা এতে এক ধরনের ডোপ করলাম এবং ডোপ করার ফলে সার্টেনলি ইলেকট্রনের ডেনসিটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আফটার ডোপিং the concentration of electron becomes 9 × 10⁻28 per meter cube। So what I need to find, আমাকে বের করতে হবে নতুন হোলের কনসেন্ট্রেশন কত, অর্থাৎ নতুন হোলের ঘনত্ব কত। সো বেসিক্যালি যখন সেমিকন্ডাক্টরটা নরমাল অবস্থায় ছিল, যে টাইপের হোল এবং ইলেকট্রন কনসেন্ট্রেশন এটাকে আমরা বলি দি কনসেন্ট্রেশন অফ দ্য ইন্ট্রিনসিক টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ Ni দিয়ে ডিফাইন করি, এন্ড যে লটা আমরা ফলো করব দ্যাট ইজ Ne × NH, দ্যাট ইজ ইকুয়াল টু Ni²। অর্থাৎ ফাইনালি আমাদের ইলেকট্রন ডেনসিটি বেড়ে হয়েছে 9 × 10⁻28। ফাইনালি কনসেন্ট্রেশন অফ হোল আমরা জানি না, দ্যাট ইজ NH আমাদের জানা নেই, and Ni that is the exactly thing যেটা ইনিশিয়াল লেভেলে হয় ইলেকট্রনের ডেনসিটি ছিল বা হোলের ডেনসিটি ছিল। So that will be 6 × 10⁻22 whole square। So if we calculate the value of NH, তাহলে আমরা পাবো this is 36 × 10⁻44 divided by 9 × 10⁻28। সো যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 × 10⁻16, and 4 × 10⁻16 per meter cube is the new density of whole। অর্থাৎ একটা জিনিস আমরা এখান থেকে বের করার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সেমিকন্ডাক্টর যদি নরমাল অবস্থায় থাকে তাহলে তার মধ্যে হোল অ্যান্ড ইলেকট্রন কনসেন্ট্রেশন will be ditto equal, বাট যদি আমরা আবার ডোপ করি, ফার্দার ডোপ করা হয়, তাহলে ডোপ করা হলে তাতে যদি ইলেকট্রনের ডেনসিটি বাড়িয়ে দেওয়া হয় ফর n টাইপ বা হোলের ডেনসিটি বাড়িয়ে দেওয়া হয় ফর p টাইপ, সেক্ষেত্রে Ne × NH, that is the concentration of electron into the concentration of hole, that will be ditto equal with intrinsic type semiconductor এ যতগুলো হোল বা যতগুলো ইলেকট্রন ছিল তাদের স্কয়ারের সাথে। and this is the very important topic throughout the journey। অর্থাৎ এই সার্টেন ইস্যুটাকে নিয়ে আমরা বারবার কথা বলবো জেই এবং নিট লেভেলে। সো
ডায়োড ওরিয়েন্টেড এই কয়েকটা প্রবলেম আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আর একটা সার্টেন ইস্যু নিয়ে আমি কথা বলতে পারবো না, বিকজ এখনো অবধি আমাদের ডুয়াল নেচার অফ লাইট নিয়ে কথা হয়নি। সো সেক্ষেত্রে আমরা একটা নতুন ফর্মুলা দেখব, যেক্ষেত্রে আমরা এনার্জি ইকুয়াল টু ই ইকুয়াল টু এইচ নিউ অর এইচ সি বাই ল্যামডা এই সার্টেন ইস্যু নিয়ে কথা বলবো। সো যখন আমি এটা ডুয়াল নেচার অফ লাইট করাবো তখন আমি এই সার্টেন ইস্যু নিয়ে অঙ্ক করিয়ে দেবো। সো এই পার্টটা বাদ রেখে আমরা বাকি প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বললাম। ওয়েল, এতক্ষণ ধরে আমরা যে টাইপের ডায়োড নিয়ে কথা বলেছিলাম সেগুলো সবকটাই পিএন জাংশন ডায়োড, বাট রাইট নাও আই এম টকিং অ্যাবাউট জেনার ডায়োড। সো জেনার ডায়োডের যে সার্টেন কাজটা নিয়ে আমরা খুব বেশি পরিচিত, দ্যাট ইজ ইট ওয়ার্কস অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। সো বেসিক্যালি এটা কাজ করে ভোল্টেজ রেগুলেটর হিসেবে। অ্যান্ড এটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করার জন্য বেসিক্যালি এটা যেটা কাজটা করতে পারে সেটা যে কোনো টাইপের অ্যাপ্লায়েন্সকে বাঁচাতে পারে, এবং যে কোনো একটা ইলেকট্রিক্যাল যন্ত্রের সাথে এটাকে আমরা প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়ে যুক্ত করি। সো আমি যে অঙ্কটা করবো এক্ষেত্রে দ্যাট উইল বি বিট কমপ্লিকেটেড এবং কমপ্লিটলি নিট লেভেলে কোনোভাবেই পরীক্ষায় আসতে পারে না, তবুও আমি চেষ্টা করছি করে দিতে। তার কারণ আমি চাইছি না কোনো রিস্ক নিতে, কারণ এবছরের কোশ্চেন প্যাটার্ন আমার জানা নেই। সো বেসিক্যালি আমি এক্ষেত্রে একটা সোর্সকে অ্যাপ্লাই করছি, যে সোর্সটা আমি ধরে নিচ্ছি 30 ভোল্ট। ফেয়ার এনাফ? এখন আমি কি করছি, এখান থেকে একটা সার্কিট অ্যাপ্লাই করছি, যে সার্কিটের এখানে টোটাল রেজিস্ট্যান্স 100 ওহম। ফেয়ার? এবার আমি এক্ষেত্রে একটা ডায়োড ব্যবহার করছি, বাট দ্যাট ডায়োড ইজ নোন অ্যাজ জেনার ডায়োড। এখন জেনার ডায়োডকে আমি এখানে অ্যাপ্লাই করেছি। এখন এই জেনার ডায়োডের সাথে প্যারালাল কম্বিনেশনে আমি একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইউজ করেছি, যেটা কিনা 1000 ওহম অবধি কাজ করতে পারে, অর্থাৎ এর রেজিস্ট্যান্স 1000 ওহম। আর এই জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজটা কিনা 20 ভোল্ট। ক্লিয়ার? সো দ্য থিং বিগিন, আমাদেরকে এবার বলতে হবে এই গোটা কম্বিনেশনে জেনার ডায়োড দিয়ে কত কারেন্ট যাবে, এই সার্টেন রেজিস্ট্যান্স দিয়ে কত কারেন্ট যাবে, একইভাবে এই 100 ওহম দিয়ে কত কারেন্ট যাবে। অর্থাৎ আমরা বিভিন্ন দিকে কত পরিমাণ কারেন্ট যাবে সেটাকে বের করবার চেষ্টা করব। সো বিফোর উই স্টার্ট আমরা দুটো কথাকে খুব সিম্পলি বোঝার চেষ্টা করি। নাম্বার ওয়ান, যে এই ক্ষেত্রে দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য জেনার ডায়োড is given as 20 ভোল্ট। যদি এটা 20 ভোল্ট হয়ে থাকে, দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক, এটাকে আমরা জেনার ব্রেকডাউন বলতে পারি। সো যেহেতু এর জেনার ব্রেকডাউন কিনা 20 ভোল্ট, অর্থাৎ 20 ভোল্টের থেকে যদি বেশি অ্যাপ্লায়েন্সেস কোনো ব্যাটারিকে আমি ইউজ করি তাহলে কি হবে, এর ব্রেকডাউন হয়ে যাবে। এবং অবভিয়াস যে আমরা এখানে 30 ভোল্ট ব্যবহার করেছি, তাহলে এটা অবভিয়াসলি ব্রেকডাউনটা ক্রস করে গেছে। অর্থাৎ যাই হয়ে যাক না কেন, এক্ষেত্রে এই যে ডায়োডটা আছে এই ডায়োডটা কিন্তু অলরেডি ব্রেকডাউন কন্ডিশন অ্যাচিভ করে নিয়েছে। অর্থাৎ যা পারে হয় হোক, এই ডায়োডটার বোথ এন্ডে পোটেনশিয়াল ড্রপ কখনোই কিন্তু 20 ভোল্টের বেশি হবে না। অর্থাৎ এই ডায়োডটা সব সময়ের জন্য নিজের দুই এন্ডে পোটেনশিয়াল ড্রপকে 20 ভোল্ট অ্যাচিভ করেই রাখবে। অর্থাৎ এর দুপাশে যদি পোটেনশিয়াল ড্রপ 20 ভোল্ট হয়ে গিয়ে থাকে, তাহলে এর সাথে প্যারালাল কম্বিনেশনে যুক্ত এই 1000 ওহম রেজিস্ট্যান্সটারও দু প্রান্তে পোটেনশিয়াল ড্রপ অবভিয়াসলি হবে 20 ভোল্ট। তাহলে দ্য ফার্স্ট থিং আমি এখান থেকে বের করতে পারি সেটা হচ্ছে এই 1000 ওহমের মধ্য দিয়ে মোট কত কারেন্ট যাবে। সো কারেন্ট থ্রু 1000 ওহম কত হবে, that is genuinely equal with V equal to IR formatting। V কত না, obviously এই জেনার ডায়োডের ব্রেকডাউন বলা হয়েছে 20 ভোল্ট, তাহলে এটা 20 ভোল্ট মানে এর দু প্রান্তেও 20 ভোল্ট তৈরি হবে। সো দিস ইজ উইল বি 20 ভোল্ট। I মানে তো জানি না, আর R মানে আমি দেখতে পাচ্ছি দিস ইজ 1000। সো এটাকে ক্যালকুলেট করলে I ইকুয়াল টু হয়ে যাবে 20/1000, যেটাকে যদি আমি সিম্পলিফাই করি এটা হয়ে যাবে 2/100 অ্যাম্পিয়ার। ফেয়ার এনাফ? তাহলে এখান থেকে কত কারেন্ট নামবে, 2/100 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এবার যে ইস্যুটা নিয়ে আমি মেন স্টার্ট করেছিলাম, যে আমরা প্রত্যেকটা উইং এর মধ্যে দিয়ে কারেন্ট দেওয়ার চেষ্টা করছি,
অর্থাৎ আমি বের করার চেষ্টা করব এখান থেকে কত কারেন্ট যাবে, একইভাবে এখান থেকে কত কারেন্ট যাবে, এন্ড এই কারেন্টটা তো আমি বার করতে পারলাম। ওয়েল, আমরা একটু আগে অবধি যেটা বুঝলাম তাতে আমরা বলতে পারলাম যে বেসিক্যালি এই জেনারেটরের দু প্রান্তে পোটেনশিয়াল ড্রপটা 20 ভোল্ট হবে। কিন্তু আমি যে ব্যাটারি ব্যবহার করছি দ্যাট ব্যাটারি হ্যাজ দ্য পোটেনশিয়াল অফ 30 ভোল্ট, তাহলে রেস্ট কিছু পোটেনশিয়াল পড়ে আছে। তাহলে আমি যদি বের করার চেষ্টা করি রেস্ট পোটেনশিয়াল, সো রেস্ট পোটেনশিয়াল কত হবে না, রেস্ট পোটেনশিয়াল অবভিয়াসলি 30 ভোল্ট থেকে 20 ভোল্ট আমি বাদ দিয়ে দেবো, তাহলে কত পড়ে থাকবে 10 ভোল্ট। এখন যদি 10 ভোল্ট পোটেনশিয়াল পড়ে থাকে, সো 10 ভোল্ট পোটেনশিয়াল কার জন্য জেনারেট হয়েছে, অবশ্যই এই 100 ওহমের জন্য। তাহলে আমি বলতে পারি কারেন্ট থ্রু 100 ওহম কত হবে, দ্যাট উইল বি ইকুয়াল উইথ I dash দিয়ে যদি নাম দিই, this will be genuinely equal with 10 volt by 100 ohm। তাহলে এটা কত হয়ে যাবে, this will be 1/10 ampere, fair enough। অর্থাৎ এখান থেকে যে কারেন্ট যাবে সেটা হবে 1/10 ampere, ক্লিয়ার। এবার আমি যদি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, আমি যদি এই নোডটার নাম A দিয়ে দিই, তাহলে অ্যাট A নোড যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে KCL অ্যাপ্লাই করলে কি হবে না, KCL অ্যাপ্লাই করলে ওই নোডের দিকে ঢুকছে 1/10 অ্যাম্পিয়ার, একটা তো দেখছি বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ -2/100 অ্যাম্পিয়ার। আর আমি ধরে নিচ্ছি যে ওই নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেটা কিনা IZ, অর্থাৎ জেনারের জন্য যত পরিমাণ কারেন্ট ঢুকবে সেটা কিনা IZ, সো এটা হয়ে যাবে 0। সো এখান থেকে আমি যেটা বের করার চেষ্টা করব দ্যাট ইজ দ্য ভ্যালু অফ IZ। সো IZ এর ভ্যালু কি হবে না, 2/100 টা এদিক থেকে এদিকে চলে গেল, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, আর 1/10 এদিক থেকে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। সো আলটিমেট যদি ক্যালকুলেট করি, দিস উইল বি -8/100। এখন -8/100 কথার মানে হচ্ছে -4/50, দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক -2/25। এখন মাইনাস কথার অর্থ কি, মাইনাস কথার অর্থ হচ্ছে এই কারেন্ট ঢুকছে না, অ্যাকচুয়ালি এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। সো IZ হয়ে যাবে 2/25 অ্যাম্পিয়ার, যেটা কিনা এই জেনারেটরের মধ্যে দিয়ে পাস করছে, এবং 1/50 দ্যাট ইজ 2/100 যেটাকে আমি লিখেছিলাম সেটাকে যদি আমি সিম্পলিফাই করি, সো 1/50 অ্যাম্পিয়ার কারেন্ট 1000 ওহমের মধ্যে দিয়ে পাস করছে, আর 1/10 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে 100 ওহমের মধ্যে দিয়ে। এন্ড দ্যাট ইজ দ্য টাফেস্ট পার্ট এই গোটা ডিসকাশনসে, অর্থাৎ ডায়োডের এই ওরিয়েন্টেড ইস্যুতে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কঠিন ইস্যু। ওয়েল, আলোচনার একদম লাস্ট ফেজে আমরা এসে উপস্থিত হয়েছি, যে ক্ষেত্রে আমরা বেসিক্যালি ট্রানজিস্টরের নিউমেরিক্যাল নিয়ে কথা বলবো। সো ট্রানজিস্টরের যে ইস্যু নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি তাতে আমরা বুঝতে পেরেছি যে ট্রানজিস্টর ইজ নট আ ইজি ওয়ান, এবং অবভিয়াসলি অনেক কিছু কঠিন কনসেপ্টস আছে যেগুলো আমি মোটামুটি ভাবে ক্ল্যারিফাই করবার চেষ্টা করেছি। সো দ্য ফার্স্ট থিং আমরা এখান থেকে জানতে হবে যেটা কিনা এমিটার কারেন্ট দ্যাট ইজ IE মাস্ট বি দ্য সাম অফ কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এবং আমরা বারবার করে বলেছিলাম যে এই সার্টেন ইস্যু থেকে আমাদের বিভিন্ন রকম নিউমেরিক্যাল দেবে। সো দ্য ফার্স্ট নিউমেরিক্যাল এখান থেকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ান, যেটাকে আমি লিখতে পারি যে কোনো একটা ট্রানজিস্টরে বেস কারেন্ট দেওয়া হয়েছে 2 মিলি অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট দেওয়া হয়েছে 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এমিটার কারেন্ট কত না, দিস ইজ আ ভেরি সিম্পল প্রবলেম, কারণ আমরা জানি এমিটার কারেন্ট বা নিঃসাধক প্রবাহ সেটা কত হবে, সংগ্রাহক প্রবাহ এবং ভূমি প্রবাহের সমষ্টি, অর্থাৎ the emitter current is the summation of collector current and the base current. So that will be the exactly equal with 2 plus 8 milliampere, যেটাকে নিয়ে আমি কি করব, 10 milliampere will be the emitter current. In the next problem আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেওয়া থাকছে যে emitter current দেওয়া হয়েছে। So emitter current has been given as 15 milliampere. Fair enough? একইভাবে আমাকে বলে দিল বেস কারেন্ট বা ভূমি প্রবাহ, যেটা কিনা আমাকে বলে দিচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বের করতে হবে IC বা সংগ্রাহক প্রবাহ কত। সো এই অঙ্কটা করবার জন্য আমরা বেসিক্যালি প্রথমে জানা সূত্রটাকেই অ্যাপ্লাই করব। সো আমরা কি জানি না, IE that is going to be written as IB plus IC, অর্থাৎ বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এখন এমিটার কারেন্ট আমাদেরকে বলে দিয়েছে 15 মিলি অ্যাম্পিয়ার। সো I এর জায়গায় আমি 15 মিলি অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম। IB ভ্যালু কত না, 1 মিলি অ্যাম্পিয়ার হ্যাজ বিন গিভেন, আর IC জানি না। সো
আইসির ভ্যালু যদি আমরা বের করি দ্যাট উইল বি 14 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই হচ্ছে আমাদের সংগ্রাহক প্রবাহ, দ্যাট ইজ দ্য কালেক্টর কারেন্ট। সো এই ইস্যু থেকে এত সোজা সোজা দুটো কোশ্চেন আমরা করলাম। রাইট নাও আমরা কিছু বিবর্ধন ওরিয়েন্টেড টপিক নিয়ে আলোচনা করব। সো বিবর্ধন বা গেইন এই সার্টেন ইস্যু নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বেসিক্যালি এই জাতীয় ট্রানজিস্টরে মোট দুটো সার্টেন টপিককে দেখব, একটার নাম বিটা এবং একটার নাম অ্যালফা। সো হিয়ার উই স্টার্ট। ওয়েল, রাইট নাও আমরা যেটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, যা বেসিক্যালি আমরা বিটা দিয়ে ডিফাইন করি। এই প্রবাহ বিবর্ধন গুণাঙ্কের ইংরেজি ওয়ার্ড হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। অ্যান্ড ডু রিমেম্বার আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের ইংরেজিগুলো মনে রাখতে, কারণ এক্ষেত্রে খুব যে বাংলা পড়ে লাভ হবে তা নয়। সো কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ বিটা। সো বিটা কথার অ্যাকচুয়াল মিনিং কি সেটা যদি বুঝতে হয় তাহলে আমাকে বেসিক্যালি ওর লজিকটা মনে রাখতে হবে। যখন আমরা পুরো কনফিগারেশন করেছিলাম বা কমন এমিটার কনফিগারেশন করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কালেক্টর আর এমিটারের ভোল্টেজকে যদি আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, যদি এটাকে আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে আমাদের যে কালেক্টর কারেন্ট হবে দ্যাট উইল বি ফার ফার গ্রেটার দ্যান বেস কারেন্ট। কারণ আমরা বলেছিলাম যে মোর অর লেস ইলেকট্রন 99% ইলেকট্রন চলে যায় কালেক্টরে এবং মাত্র 1% ইলেকট্রন আসে বেসে। তার মানে এক্ষেত্রে বেস কারেন্টের তুলনায় কালেক্টর কারেন্ট বহু গুণে বেশি হয়। অ্যান্ড এই সার্টেন ইস্যুতে দাঁড়িয়ে আমরা এই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা বিটা হিসেবে যেটাকে বুঝবো দ্যাট উইল বি ডিটু ইকুয়াল উইথ আইসি বাই আইবি, অর্থাৎ কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট, অর্থাৎ সংগ্রাহক প্রবাহ ভাগ ভূমি প্রবাহ, যখন কিনা এই এমিটার অ্যান্ড কালেক্টরের পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকবে। এই সার্টেন ইস্যুকে বলা হয় আমাদের প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। সো বেসিক্যালি এই সার্টেন ইস্যুটাকে আমরা অত্যন্ত ভালোভাবে বুঝলাম এবং এখান থেকে আমরা ডিরেক্টলি নিউমারিক্যালে চলে যাই। সো দেখা যাক কি টাইপের নিউমারিক্যাল থাকে। ওয়েল, ইন দ্য ফার্স্ট প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হয়েছে কালেক্টর কারেন্টের ভ্যালু দেওয়া হয়েছে। এন্ড কালেক্টর কারেন্টের ভ্যালু কত দেওয়া হয়েছে না 20 মিলি অ্যাম্পিয়ার। ফেয়ার এনাফ। একইভাবে বেস কারেন্টের একটা ভ্যালু দেওয়া হয়েছে দ্যাট ইজ 0.5 মিলি অ্যাম্পিয়ার। সো আমাকে যেটা বের করতে হবে দ্যাট ইজ কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। সো কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বিটা হ্যাজ বিন গিভেন অ্যাজ IC by IB. So IC by IB করলে কত হবে? This is 20 by 0.5, that is exactly logic of 40. এবং মনে রাখতে হবে যেহেতু এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত, that is it's the ratio of two same type of current conduction, that's why it is completely dimensionless and unitless. It is only a value. Fair enough? এবার নেক্সট টাইপ প্রবলেমে আমরা আরেকটু কমপ্লেক্সিটি দেখতে চাইছি, অর্থাৎ এই গোটা প্রবলেমটাকে আমি আরেকটু ইস্যুইস্টিক করে দিয়েছি। হয়তো আমাকে কোনো প্রবলেমে বলে দিতে পারে যে এমিটার কারেন্ট ইকুয়াল টু 20 মিলি অ্যাম্পিয়ার। ফেয়ার এনাফ। এবং বেস কারেন্ট আমাকে বলে দিল যে 0.5 মিলি অ্যাম্পিয়ার। এবার আমাকে বলতে বলল যে এর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কত। সো হোয়াট আই নিড, আমাকে বিটা বের করতে বললো। সো এই জাতীয় প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা কখনোই নিজেদেরকে ভয় পাবো না, আমরা কমপ্লিটলি পুরো কনসেপ্টটুকু দিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো যেহেতু আমাকে এমিটার কারেন্ট বলেছে, কিন্তু এমিটার কারেন্ট থেকে আমরা কোনোদিনই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বের করতে পারবো না। সো দ্যাটস ওয়াই উই উইল ফলো দিস সার্টেন রুল, যেখানে কিনা আমরা জানি এমিটার কারেন্ট ইজ নাথিং বাট দ্য সাম অফ বেস কারেন্ট অ্যান্ড কালেক্টর কারেন্ট। তাই যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কালেক্টর কারেন্ট বের করতে পারবো, দ্যাট উইল বি ইকুয়াল উইথ এমিটার কারেন্ট মাইনাস বেস কারেন্ট, অর্থাৎ এমিটার কারেন্ট 20 মিলি অ্যাম্পিয়ার আর বেস কারেন্ট 0.5 মিলি অ্যাম্পিয়ার। যদি এটা হয় সো দিস উইল বি 19.5 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এখান থেকে যদি আমি বিটা বের করার চেষ্টা করি তাহলে বিটা হয়ে যাবে IC বাই IB
দ্যাট ইজ 19.5 ডিভাইডেড বাই 0.5। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে this will be 39, অর্থাৎ 39 will be the value of beta। সো এইরকম টাইপের প্রবলেম আমাদের দিতে পারে, যেক্ষেত্রে আমাদের একটা সার্টেন সুইচিং এর দরকার পড়তে পারে। ক্লিয়ার? ওয়েল, আলোচনার স্টার্টিংয়েই আমি বলেছিলাম আমাদের কাছে মোট দুটো ফ্যাক্টরকে নিয়ে আলোচনা করতে হবে, একটা অ্যালফা এবং একটা বিটা। সো বিটা নিয়ে তো আমরা আলোচনা করলাম, হোয়াট অ্যাবাউট অ্যালফা? যদি অ্যালফাকে নিয়ে আলোচনা করতে হয় তো অ্যালফা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে যেটা বুঝতে হবে, সো এক্ষেত্রে বেসিক্যালি বেস আর কালেক্টরের মধ্যে যে পোটেনশিয়াল থাকবে দ্যাট মাস্ট বি আ কনস্ট্যান্ট টার্ম। অর্থাৎ বেস আর কালেক্টরের পোটেনশিয়ালকে আমরা কোনোভাবেই চেঞ্জ করব না। এবার বেস কালেক্টরের মধ্যে যদি পোটেনশিয়ালকে আমরা কমপ্লিটলি কনস্ট্যান্ট রাখি, তাহলে কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্টের রেশিওকে আমরা যেটা বলতে পারবো সেটাই হয়ে যাবে আমাদের জন্য অ্যালফার কন্ডিশন। অর্থাৎ আমরা এই গোটা ক্রাইটেরিয়ায় আমরা খুব ভালোভাবে জানি যে এমিটার কারেন্ট অবভিয়াসলি গ্রেটার দ্যান কালেক্টর কারেন্ট। কারণ কি? আমরা জানি এমিটার কারেন্ট ইজ দ্য সাম অফ কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। অর্থাৎ যে কোনো ভাবেই হোক না কেন এই এমিটার কারেন্ট বা নিঃসারক প্রবাহ সব সময়ের জন্য এই কালেক্টর কারেন্টের থেকে বড় হবে। অর্থাৎ যে কোনো ভাবে এই অ্যালফার ভ্যালু 1 এর থেকে ছোট হবে। অর্থাৎ কোনোদিন অ্যালফার ভ্যালু 1 এর থেকে বড় হতে পারে না, and that is the biggest criteria। অর্থাৎ আমরা যদি কোনো অঙ্ক দেখি যেক্ষেত্রে আমাকে বলে দেওয়া হচ্ছে যে কোনো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে বেস কারেন্ট 5 মিলি অ্যাম্পিয়ার এবং কালেক্টর কারেন্ট 55 মিলি অ্যাম্পিয়ার, তাহলে সেক্ষেত্রে অ্যালফা কত? সুতরাং আমি যদি এবার অ্যালফা বের করি তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে যে আমাকে এখানে এমিটার কারেন্ট দরকার হবে। সো এমিটার কারেন্ট মানে কি? আমরা জানি বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। সো বেস কারেন্ট কত? বেস কারেন্ট 5 মিলি অ্যাম্পিয়ার আর কালেক্টর কারেন্ট কত? 55 মিলি অ্যাম্পিয়ার। সো দুটোকে যদি যোগ করি দিস উইল বি 60 মিলি অ্যাম্পিয়ার। ফেয়ার এনাফ? যদি এইভাবে আমি এমিটার কারেন্ট বের করতে পারি তাহলে অ্যালফার ভ্যালু কত হবে? অ্যালফা ইজ নাথিং বাট IC by IE। So IC by IE করলে কত হবে? The collector current has been given as 55 and emitter current has been given as 60। So this will be the answer। অর্থাৎ 55 by 60 যেটাকে সিম্পলিফাই করলে 11 by 12 হবে। And do remember এই গোটা কনসেপ্টের ক্ষেত্রে এই অ্যালফাও বেসিক্যালি একটা কোএফিশিয়েন্ট বা ফ্যাক্টরকে বোঝায় এবং যেটা মেইনলি একটা ডাইমেনশনলেস এবং ইউনিটলেস কোয়ান্টিটি। তার কারণ এক্ষেত্রেও এই অ্যালফা বেসিক্যালি দুটো কারেন্টের রেশিওকে বোঝায়। এটা ছাড়াও আমাদের কাছে আরো কিছু ফ্যাক্টরস থাকে যে জিনিসগুলো নিয়ে আমরা আপাতত আলোচনা করবার জায়গায় নেই, দ্যাট ইজ নট দ্য পাওয়ার গেইন। সো পাওয়ার গেইন আমি জয়েন্টের ক্লাসে আলোচনা করব, রেগুলার ক্লাসে কোনোভাবেই ওর থেকে অঙ্ক দেয় না, সুতরাং সেগুলো জানবার দরকারও নেই। বাট একটা খুব ইন্টারেস্টিং ক্রাইটেরিয়া আমি প্রুফ করে দেবো, যেটা অ্যালফা আর বিটা রিলেশনশিপ। সো দ্য লাস্ট পার্ট আমরা এখান থেকে জানবো, যেটা হচ্ছে অ্যালফার ভ্যালু থেকেও আমরা বিটার ভ্যালু খুব র্যাপিডলি বের করতে পারি। অ্যান্ড সেটা কিভাবে, সেটা রাইটটাও আমি দেখাচ্ছি। ওয়েল, আমরা বেসিক্যালি যে জিনিসটা এস্টাবলিশ করতে চাইছি, দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য ইস্যু, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যালফা অ্যান্ড বিটা। সো এই অ্যালফা বিটার রিলেশনশিপ এস্টাবলিশ করবার জন্য মোট তিনটে জিনিসকে আমরা আলোচনা করছি। একটা তো আমরা জানি, দ্যাট ইজ এমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ফেয়ার এনাফ? বিটা দ্যাট ইজ প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, দ্যাট ইজ কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেটাকে কিনা আজকে আমরা জানলাম বিটা হ্যাজ বিন গিভেন আস IC by IB। এবং অবভিয়াসলি আমরা জানি IC ফার ফার গ্রেটার দ্যান IB, দ্যাটস ওয়াই এই বিটা অলওয়েজ 1 এর থেকে বড় হবে। ইউজুয়ালি কোনো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটা 500 অবধি হতে পারে, তার থেকেও বেশি হতে পারে, বাট 500 হলে আমরা মোটামুটিভাবে একটা ভালো ট্রানজিস্টর বলি। আর ইন দ্য আদার হ্যান্ড অ্যালফা বলে একটা নতুন কোএফিশিয়েন্টকে আমরা জানলাম, যেটাকে কিনা আমরা লিখলাম IC by IE। যে ক্ষেত্রে অ্যালফার ভ্যালু কি হবে? 1 এর থেকে ছোট হবে, তার কারণ এমিটার কারেন্ট ইজ দ্য সাম অফ কালেক্টর কারেন্ট অ্যান্ড বেস কারেন্ট। দ্যাটস ওয়াই আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এমিটার কারেন্ট সব সময়ের জন্য কালেক্টর কারেন্টের থেকে বেশি হবে। সো দিস আর দ্য ক্রাইটেরিয়াস। সো এই ক্রাইটেরিয়ার উপর দাঁড়িয়ে থেকে আমরা অ্যালফা আর বিটার রিলেশনশিপ বের করবার চেষ্টা করছি।
সো এই রিলেশনশিপ বের করবার জন্য আমরা একটা জিনিসকে একটু ভালো করে ফলো আপ করি যে দুটোরই নিউমারেটর বা লব পার্টে আইসি আছে। সো আমি পুরো জিনিসটা যদি ইনভার্স করে লিখি দ্যাট ইজ 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা, তাহলে কি হয়? তাহলে এটা হয়ে যায় 1 বাই আইসি বাই আইই, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ আইই বাই আইসি মাইনাস এটাকে যদি ইনভার্স করে দিই এটা হয়ে যাবে আইবি বাই আইসি। ক্লিয়ার? অর্থাৎ যদি এদের লসাগু বা এলসিএম করি তাহলে নিচে হয়ে যাবে আইসি, উপরে থাকবে আইই মাইনাস আইবি। ফেয়ার এনাফ? এখন যে মেন ইস্যু এখানে আইই। সো আইই কথার মানে কি? আইবি প্লাস আইসি, অর্থাৎ আমি যদি এটা বসাই আইবি প্লাস আইসি আর এদিকে থাকবে মাইনাস আইবি ডিভাইডেড বাই আইসি। ফেয়ার এনাফ? তাহলে আইবি আইবি কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে আইসি, নিচে পড়ে থাকছে আইসি। So সেই দুটো কেটে গেলে 1 and that is the exactly relationship between alpha and beta, that is 1 by alpha minus 1 by beta equal to 1. জেনুইনলি ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এর আর নিউমারিক্যাল পড়ালাম না, আমি টোটাল ইস্যুটাকে কভার আপ করলাম এবং এই ওরিয়েন্টেড বিভিন্ন টাইপের নিউমারিক্যাল অ্যান্ড ট্রাস্ট মি জয়েন্টেড ক্লাসে আরও বেশ কিছু জিনিস হবে। এই টোটাল ইস্যুটা নিয়ে আমরা নেক্সট দিন রেগুলার ক্লাসে আলোচনা করব। টিল দেন, stay home, stay safe. See you in next video.